আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ঈদের দিন যে এত ঘটনা ঘটে গেল আমি বুঝতেই পারলাম না। আর ঈদের দিন কোরবানির ঈদ তো ব্যাপক ব্যস্ত থাকতে হয়। আমিও ব্যস্ত ছিলাম সকাল থেকে বিকাল পর্যন্ত, যার কারণে ভিডিও দিতে পারি নাই এবং আপনার নিউজগুলো দেখতেও পারি নাই। আমি এই সন্ধ্যার পরে যখন দেখলাম নিউজগুলো আমি অবাক হয়ে গেছি যে ঈদের দিন, বছরে দুইটা দিন আমাদের মুসলমানদের হচ্ছে উৎসবের দিন, এই ঈদের দিন যে এত ঘটনা ঘটে গেল রাজনৈতিক ময়দানে, সত্যি আমি অবাক হয়েছি। আমি ভাবতে শুরু করলাম যে খেলা কি শুরু হয়ে গেল। তারপরে যত আপনার নিউজগুলো পড়া শুরু করলাম, রাজনৈতিক দলের নেতাদের কথা, রাজনৈতিক দলের বিবৃতি এবং বর্তমান সরকারের যে বক্তব্য, সেগুলা হিসাব করে বিশ্লেষণ করে আমার কাছে মনে হলো খেলা মানে কি বলে যে প্রথমে যে হুইসেল দেয় না, যে কোনো খেলা, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা শুরুটা যে হয়, ফুটবল খেলার সময় যে বাঁশি দেয় বা দৌড় খেলা, এগুলো মানে ওই বাঁশি দেওয়া হয়ে গেছে ঈদের দিনেই। অবাক করা বিষয়। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আর বিস্তারিত একটু আলোচনা করে আপনারাও বুঝতে পারেন। খুবই মানে কি বলেন, এই আপনার ঈদ তো চলে গেল, ঈদ গতকাল চলে গেল। যাই হোক, যেভাবেই পার হোক, মহান আল্লাহ পাক অবশ্যই ভালোর জন্যই সেটা করেন। আর আপনার আজকে ঈদের পরের দিন অর্থাৎ জুন মাসের 8 তারিখ, এই ঈদের ছুটি যায়, ঈদের ছুটি যখন শেষ হয়ে যাবো তারপরে বুঝতে পারবেন যে আসলে রাজনৈতিক ময়দানে দেখেন কতভাবে খেলা শুরু হয়। 2026 সালের এপ্রিল মাসে প্রথম অর্ধে, কিন্তু এই যে এপ্রিল মাসের প্রথম অর্ধে নির্বাচনের বিষয় বললো, এই বিষয়ে কিন্তু নির্বাচনের জন্য সর্বপ্রথম যে রাজনৈতিক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু প্রতিক্রিয়া অলরেডি জানাইছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি বাস্তবতার নিরিখে তাদের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের বিষয়টা হলো প্রথম, মানে মনে করেন যে বাঁশি দেওয়ার আগ মুহূর্ত, কিন্তু যে বাঁশিটা দেওয়া হয়েছে মানে রাজনৈতিক ময়দানে খেলা শুরু হওয়ার যে বাঁশি, সেই শুরুটা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসছে এবং সেটা আমি ক্রমান্বয়ে আসতেছি নির্বাচন থেকে, মানে প্রথম ধাপ থেকে আসতেছি। শুক্রবার সন্ধ্যার এই ভাষণে মিস্টার ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটি। এটা নির্বাচন বিষয়গুলো, নির্বাচন বিষয় কিন্তু শুধু রাজনৈতিক দল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কিন্তু কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী তিনি বলছেন, নির্বাচনের জন্য এপ্রিলকে বেছে নেওয়ার মধ্যে একটা জিদের বহিঃপ্রকাশ ঘটেছে। ওরা চাইলো কেন, তাই দেব না। মনে হয় এই ইগো থেকেই সংখ্যাগরিষ্ঠ দলগুলোর মতকে উপেক্ষা করা হয়েছে। বিবিসি বাংলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আরেকজন শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বলেছেন, নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে করা যাবে না কিংবা এপ্রিলে হলে জাতির কি কি সুবিধা হবে সেটি প্রধান উপদেষ্টা পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন। তার মানে হলো যে নির্বাচন বিষয় কিন্তু বাংলাদেশের শুধু রাজনৈতিক দলগুলো না, নির্বাচন বিষয়ে সুশীল সমাজ, শিক্ষক সমাজ, মানে সকল সমাজ থেকে কিন্তু বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে তাদের মন্তব্য বা মানে কী বলে সমালোচনা শুরু হয়ে গেছে। এখন আসেন যে খেলাটা, সেই খেলাটা যে শুরু হয়ে গেল রে ভাই, মানে অকল্পনীয়ভাবে। আমি মানে আমার কাছে মনে হলো যে সেই পাকিস্তানিরা এই বাংলাকে, বঙ্গকে যেভাবে শাসন করছেন সেইভাবেই শাসন করতে চাইতেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আমার কাছে ওটাই মনে হলো। মানে সরকারের পক্ষ থেকে একটা বিষয় বলা হয়েছে, সারা দেশের জনগণ, রাজনৈতিক দল, সকল মহল এর বিরোধিতা করলে সরকারের যায় আসে না, বরং সরকার প্রতিহতের ডাক দিতেছে, তাই না? বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করেছে তাদের প্রতিহত করুন।
আপনি একটু ভাবেন তো ঠান্ডা মাথায়, বিরোধিতা কারা করছে বন্দর ইস্যুতে? যখন আমাদের বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে, সেই চট্টগ্রাম বন্দরে অবশ্য প্রধান উপদেষ্টার জন্মভূমি, সেই জন্মভূমির সুবিধায় তিনি চট্টগ্রামকে নিজের বাবার সম্পত্তি বা বাবার দেশ মনে করতে পারেন, এটা অস্বাভাবিক বিষয় না। কিন্তু তিনি এখন একটা রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান মানে তিনি চোরেরও প্রধান, ডাকাতেরও প্রধান, ভালোরও প্রধান, মন্দেরও প্রধান। তিনি ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, এটা কিন্তু বাস্তবতা। তিনি তার শত্রু দলেরও প্রধান, তিনি তার মিত্র দলেরও প্রধান, তিনি তার বিরোধী রাজনৈতিক দলেরও প্রধান, তিনি তার সমর্থক রাজনৈতিক দলেরও প্রধান। এইটা কিন্তু সত্য। অথচ তিনি কি বললেন, লাস্টের লাইনটুকু আপনারা দেখেন তো, যারা বিরোধিতা করছে অর্থাৎ বন্দর ইস্যুতে যারা বিরোধিতা করতেছে তাদেরকে প্রতিহত করতে বলতেছেন প্রধান উপদেষ্টা। তার মানে কি, এটা তো হুইসেল না, ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। আমার নিজস্ব বক্তব্য আমি বলতেছি, তার আগে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলটা আছেন, সেই রাজনৈতিক দলটা এই বক্তব্য শুনেই, জাতীয়তাবাদী বিএনপির কথা বলতেছি, রাত্রে তারা স্থায়ী কমিটির একটা মিটিং বসেন এবং সেই মিটিংয়েই রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। তাতে তারা বলেন, বিএনপি বলছেন এই বন্দর ইস্যুতে প্রধান উপদেষ্টার বিষয়ে মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ভাষণে তিনি, প্রধান উপদেষ্টাকে বলতেছেন, দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। একদম সত্য কথা এবং যৌক্তিক কথা বলছেন। এই যে এই বিবৃতিটা কিন্তু দিচ্ছেন কারা? বিএনপির স্থায়ী কমিটির মিটিং পরে বিএনপির পক্ষ থেকে রাতেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। আমি আবার একটু পড়ি। দীর্ঘ ভাষণে প্রধান উপদেষ্টা বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। এটা ম্যান্ডেটের মধ্যে পড়বে না তো কিভাবে পড়ে? বন্দর, করিডোর এগুলো হচ্ছে নির্বাচিত সরকারের কাজ, কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। তিনি বলতেছে যে প্রতিহত আরও কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সেই বিবৃতি ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থাৎ বন্দর নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিচ্ছেন যে বন্দর তিনি দেবেনই বিদেশিদের হাতে তুলে, এবং যারা এই বন্দরের বিষয়ে প্রতিবাদ জানাইতেছেন তাদেরকে প্রতিহত করতে হবে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রাত্রেই স্থায়ী কমিটির একটা মিটিং হয়, সেই মিটিংয়ের বিবৃতিতে বলা হয় যে প্রধান উপদেষ্টা বন্দর এবং মানবিক করিডোর বিষয়ে যে সমস্ত কথা বলেছেন তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেটের মধ্যে এগুলো পড়ে না, এবং তিনি এই বক্তব্যের মাঝে যে শব্দ চয়ন করেছেন সেটা রাজনৈতিক ভব্যতা সীমা অতিক্রম করে করা হয়েছে। সবাই ক্ষোভ প্রকাশ করছে বিএনপির পক্ষ থেকে। এখন আপনারাই বলেন, এই যে আমি নিউজটা পড়ে শোনালাম আপনাদেরকে, খেলা শুরু হয়ে গেছে না? খেলা তো অবশ্যই শুরু হয়ে গেছে, মানে আমি তো মানে পড়ে মনে হলো যে না বাসি পড়ছে কেবল, কিন্তু বাসি না তো, অলরেডি অন্দরমহলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখন মাঠ নিয়ে মানে বল নিয়ে রাস্তায় আসা বাকি আছে। কিভাবে এই সরকার বলতে পারেন যে প্রতিহত করেন? এই বন্দর ইস্যু নিয়ে আপনারা ভাবেন তো কোন রাজনৈতিক মানে কারা বিরোধিতা করতেছে? বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরোধিতা করতেছে। সব বলতে কি, আওয়ামী লীগ তো বিরোধিতা করবে যদিও নিষিদ্ধ। আওয়ামী লীগের 30-35% জনগণ ভোটার সমর্থক, বিএনপির 30-35% ভোটার, কত হলো 70। অন্যান্য অনেক বাম রাজনৈতিক দল, তারপরে বিএনপির সহযোগী সংগঠন আছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে। তাহলে 80-85% মানুষ মানে মানুষের রাজনৈতিক দলগুলো অলরেডি এটার বিরোধিতা করছে। সাধারণ মানুষের পক্ষ থেকে বিরোধিতা আছে আমরা দেখছি, সুশীল সমাজ থেকে আইছে, রাজনৈতিক বিশ্লেষক থেকে আইছে,
সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি তাদের পক্ষ থেকে কিন্তু আর বিরোধিতা হচ্ছে। তার মানে কি দেশের জনগণই তো বিরোধিতা করতেছেন। আমি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই এই ভিডিওতে, আপনি কাদেরকে বললেন যে প্রতিহত, আপনি কাদেরকে বললেন কাদের প্রতিহত করার জন্য? এটা কিন্তু প্রশ্ন আসে যে প্রধান উপদেষ্টা এখানে বললেন যে জনগণকে বলতেছেন যে আপনারা প্রতিহত করেন এবং জনগণের থেকে চাইতেছে যে আপনারা এই বিষয়ে আপনারা দৃঢ় সমর্থন করেন। আরে ভাই, জনগণই তো বিরোধিতা করতেছে আপনাদের এই যে বন্দর বিদেশিদের হাতে দেওয়া লাগবে না। আপনার বিভিন্ন যুক্তি দিচ্ছেন যে আমাদের বন্দর চালানো শিখতে হবে। বন্দর চালানো যদি নাই শেখে ২১ বছর ধরে এই যে মানে অত্যাধুনিক একটা বন্দর কিভাবে চলতেছে? কেউ এসে চালিয়ে দিতেছে? কেউ এসে শিখাইছে? আমাদের নিজেদের শিক্ষা মানে নিজেদের যোগ্যতায় চলতেছে। এমনকি বন্দরের যে ক্যাপাসিটি, একটা বন্দরে কিন্তু কন্টেইনার নামানো ওঠানোর জন্য একটা ক্যাপাসিটি থাকে যে বছরে আপনার এত লক্ষ কন্টেইনার নামাইতে পারো, ১০ লক্ষ। সেইখানে ১২,৭০,০০০ অর্থাৎ প্রায় ৩.৫ লক্ষ কন্টেইনার বেশি ওঠানো নামানো করা হয়েছে। তাইলে কি এটা যোগ্যতা না থাকলে কি সম্ভব হইতো? আমি এই আলোচনাতে বলতে পারি যে খেলা শুরু হয়ে গেছে, আর ধৈর্য ধরেন, কয়েকটা দিন দেখবেন যে মাঠে বল গড়িয়ে দেব। এখন অন্দরমহলে আপনার দৌড়াদৌড়ি শুরু হয়েছে, এখন মাঠে আসার অপেক্ষায় আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।